পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটি হচ্ছে তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, অর্থাৎ ফাইনাল যে পরীক্ষা তার ভিত্তিতে সিলেবাসে যে টপিকসগুলি আছে তার প্রথম টপিকস পরিবেশ, ষষ্ঠ অধ্যায় পরিবেশ ও বনভূমি সম্ভাব্য সকল রকমের প্রশ্ন উত্তর, যেমন এমসিকিউ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, যত রকমের প্রশ্ন আছে সকল রকমের প্রশ্ন দিয়ে তোমাদের এই টপিক্সটা, ঠিক আছে। তাহলে আমরা সরাসরি চলে যাব পরিবেশ ও বনভূমি সাজেশন তথা সম্পূর্ণ প্রশ্নের বিশ্লেষণে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তোমাদের প্রথমে যদি বলি সিলেবাস, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সিলেবাস, প্রথম টপিকস পরিবেশ ও বনভূমি, যেটা আজকে আমি ভিডিওতে দেখাবো। পরিবেশ, খনিজ সম্পদ, পরিবেশ ও পরিবহন, তারপর জনবসতি ও পরিবেশ, এবং পরিবেশ ও আকাশ, এবং মানবাধিকার ও মূল্যবোধ। অর্থাৎ এই কয়েকটি টপিকস নিয়েই তোমাদের থার্ড ইউনিট টেস্ট বা তৃতীয় পর্যায়ক্রমিক বা ফাইনাল পরীক্ষা। যাই হোক, সরাসরি আমি করবো না। টেক্সট বইয়ের যে প্রয়োজনীয় টপিকসগুলি, অর্থাৎ এই চ্যাপ্টারে টেক্সট বইয়ে যেমন প্রথম টপিক্স বনে থাকে বাঘ, দ্বিতীয় টপিক্স বন থেকে কী পাই, তৃতীয় টপিক্স হারিয়ে যাওয়া বন আর নতুন বন, তারপরে বেড়াতে গিয়ে বন দেখা, তারপরে নিজের দেখা বনখণ্ড, বন্যপ্রাণী সুরক্ষা, পরিবেশ, খনিজ ও শক্তি সম্পদ, তার সে যতই কালো হোক কেমন করে হলো কালো। তারপরে 9 নম্বর টপিক্স পুড়ে পুড়ে তাপ দিলে রইল পরে ছাই। 10 নম্বর টপিক্স কয়লার ধোয়া দূষণ। 11 নম্বর টপিক্স ধস না নামে যেন। 12 নম্বর টপিক্স কম গরম আগুন বেশি গরম আগুন। 13 নম্বর টপিক্স নানাভাবে বিদ্যুৎ। 14 নম্বর টপিক্স জলের স্রোত ও সূর্যের তাপ, এবং 15 নম্বর প্রচলিত শক্তি ও অপ্রচলিত শক্তি। আমরা চলে যাব সরাসরি প্রথম যে টপিক্সটা আছে, বনে থাকে বাঘ। তাহলে বনে থাকে বাঘ, যদি এখান থেকে যে গুরুত্বপূর্ণ বইয়ের বিশ্লেষণ করে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটার মধ্যে বনে থাকে এমন কয়েকটি প্রাণীর নাম লেখো, যেমন বাঘ, চিতাবাঘ, হাতি, শিয়াল, খরগোশ, কালো ভালুক, লাল পান্ডা, বুনো শুয়োর, হরিণ, মেছো বিড়াল, বন বিড়াল, কাঠবিড়াল প্রভৃতি প্রাণী। এছাড়া কিছু কিছু বন সংলগ্ন নদী বা জলভূমিতে কুমির ও কামট দেখা যায়। 2 নম্বরের প্রশ্ন, বন থেকে পাওয়া যায় এমন কয়েকটি উদ্ভিদের নাম লেখো। তাহলে শাল, সেগুন, পলাশ, রডোডেন্ড্রন, ইউক্যালিপটাস, রাধাচূড়া, ফার, ওক প্রভৃতি গাছ কোথাও আবার দেখা যায় সুন্দরী, গরান, হেতাল গাছ। এছাড়াও দেখা যায় চাপ, চিলনি, লালি প্রভৃতি গাছ। বন থেকে কোন প্রাণী বেরিয়ে এসে মানুষের ঘরবাড়ি, ফসল প্রভৃতি নষ্ট করে? হাতি। তারপরে বনে কোন কোন পতঙ্গ দেখা যায়? প্রজাপতি, মৌমাছি প্রভৃতি। পাইন, রডোডেন্ড্রন প্রভৃতি গাছ কোন অঞ্চলে বনে দেখা যায়? পার্বত্য অঞ্চল বা পাহাড়ি অঞ্চলের বনে। এরপরে বন থেকে কি পাই? বন থেকে আমরা যে টপিক্স, তাতে বন থেকে আমরা কী পাই? বেঁচে থাকার জন্য অক্সিজেন, আসবাবপত্র তৈরির কাঠ, জ্বালানির কাঠ, মশলা, মধু, মোম, কাগজ, রবার, দড়ি, বিভিন্ন প্রকার ভেষজ ঔষধ প্রভৃতি পাই। ঔষধ তৈরি হয় এমন কয়েকটি গাছের নাম লেখো। সিংকোনা, সর্পগন্ধা, বাসক, কালোমেঘ প্রভৃতি। 2টি লম্বা গাছের নাম লেখো। তাল, নারকেল প্রভৃতি। 2টি গাছের নাম লেখো যার চারিদিক ছড়িয়ে বিরাট আকৃতির বট, অসহিত। তবে 2টি নরম কাণ্ডের গাছের নাম লেখো, কলা ও পেঁপে। কয়েকটি লতানো গাছের নাম লেখো, শাকালু, কুমড়ো, শিম প্রভৃতি। গাছের ছাল থেকে কি জিনিস তৈরি হয়? মশলা, ওষুধ, দড়ি তৈরির আঁশ প্রভৃতি। গাছের কোন অংশ দিয়ে থালা, বাটি তৈরি করা হয়? পাতা দিয়ে। দড়ি তৈরিতে ব্যবহৃত করা যায় এমন 2টি গাছের নাম লেখো, নারকেল, পাট। 2টো গাছের নাম লেখো যা থেকে আসবাবপত্রের কাঠ পাওয়া যায়, সেটা হচ্ছে শাল আর সেগুন। হারিয়ে যাওয়া বন আর একটা টপিক্স, পরবর্তী টপিক্স হচ্ছে হারিয়ে যাওয়া বন আর নতুন বন। আগেকার দিনে কোন বন রাজার দখলে থাকতো? যেসব বন হাতি থাকতো সেই সব বন রাজারা নিজেরা দখল করতো। হাতি বনগুলোকে খুব গুরুত্ব দেওয়া হতো কেন? আগেকার দিনে যে সকল হাতি থাকতো সেগুলোর উপর রাজার দখল থাকতো। হাতিগুলো ওকে রাজার সেনাবাহিনীতে কাজে লাগানো হতো, হাতিকে যুদ্ধের কাজে ব্যবহার করা হতো, তাই হাতি বনগুলো গুরুত্ব দেওয়া হতো। আগেকার দিনে ভারতের রাজারা বনের উপর কড়া নজর রাখতো কেন? অনেক কাল আগে ভারতের রাজারা বনের উপর কড়া নজর রাখতো, কারণ বন থেকে অনেক মূল্যবান কাঠ পাওয়া যেত। এছাড়া বনে অনেক হাতি ছিল যা রাজাদের সেনাবাহিনী ও যুদ্ধ পরিচালনার কাজে ব্যবহার হতো। এরপরে বন্য পশুরা লোকালয়ে চলে আসছে কেন? বনের গাছপালা কাটার ফলে বনভূমি পরিমাণ ক্রমশ কমে যাচ্ছে। বন্য পশুদের খাদ্য বাসস্থানের অভাব দেখা দিচ্ছে, তাই বনে পশুরা লোকালয়ে চলে আসছে। বন্য প্রাণীরা কখন আক্রমণ করে?
হ্যাঁ, বনভূমিতে খাদ্যের অভাব ঘটলে বন্য পশুরা আক্রমণ করে। এছাড়া তারা নিজেরা আক্রান্ত হলেও আত্মরক্ষার জন্য আক্রমণ করে। আর অরণ্য সপ্তাহ কেন পালন করা উচিত? অরণ্য সপ্তাহ পালনের মাধ্যমে জনগণকে গাছপালার গুরুত্ব সম্পর্কে সচেতন করে তোলা যায়। এছাড়া সারা সপ্তাহ ধরে গাছ লাগানোর পরিকল্পনা বাস্তবায়িত হলে আমাদের পরিবেশকে অনেকটা দূষণমুক্ত রাখা সম্ভব। বর্তমানে বন সৃজনের পরিমাণ কমে যাচ্ছে কেন, অথবা বন হারিয়ে যাওয়ার কারণ লেখো। ঘরবাড়ি, কলকারখানা, রাস্তাঘাট প্রভৃতি নির্মাণের জন্য বনভূমি ধ্বংস করা হচ্ছে। মানুষ চাষাবাসের জন্য প্রয়োজনীয় জমি তৈরি করার ফলে বন ক্রমশ হারিয়ে যাচ্ছে। মানুষের প্রয়োজনীয় কাঠ সংগ্রহের জন্য নির্বিচারে গাছ কাটা, এর ফলেও বনভূমি নষ্ট হচ্ছে। বনভূমি কমে গেলে কী কী অসুবিধা দেখা দেয়? বনভূমির পরিমাণ কমে গেলে বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যাবে, মাটির ক্ষয় হবে, বৃষ্টিপাত কমে যাবে, বাতাসে ধুলো ধোঁয়ার পরিমাণ বেড়ে যাবে, পশু পাখিরা তাদের বনভূমি হারাবে। এছাড়াও বনের পশুরা লোকালয়ে ঢুকে সেখানকার ক্ষতি করবে। এরপর বন পরিবেশের ভারসাম্য কীভাবে বজায় রাখে? বনভূমি গাছপালা পরিবেশ থেকে দূষিত কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং পরিবেশে অক্সিজেন ত্যাগ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এছাড়া বৃষ্টিপাত নিয়ন্ত্রণের মাধ্যমে বনভূমি পরিবেশের ভারসাম্য বজায় রাখে। বনভূমি কীভাবে রক্ষা করা যায়? প্রয়োজনে অতিরিক্ত গাছ কাটা বন্ধ করতে হবে, নতুন নতুন চারা গাছ রোপণ করতে হবে। সমাজভিত্তিক বন কাকে বলে? কোনো অঞ্চলে পতিত অনুর্বর জমিতে যখন সামাজিক কল্যাণের উদ্দেশ্যে গাছ লাগানো হয় তখন তাকে সমাজভিত্তিক বন বলে। বিশ্ব পরিবেশ দিবস কবে? 5ই জুন। বেড়াতে গিয়ে বন দেখা, আর একটা টপিক্সের নাম হচ্ছে কি বেড়াতে গিয়ে বন দেখা। বিশালাক্ষীর আমবাগানে কতগুলো আম গাছ আছে? প্রায় 2000 আম গাছ আছে। তারপর বিশালাক্ষী আমবাগানে গাছগুলো কত বছরের পুরানো? প্রায় 300-400 বছরের পুরনো। আমের ব্যাপারীরা কাদের থেকে গাছ জমা নেয়? পঞ্চায়েতের থেকে। মাজার মানে কি? পীর সাহেবের কবরস্থান। দৌলত মাজারের বনে কি কি গাছ আছে? শাল, শিশু, গামার প্রভৃতি বন আছে। দৌলত মাজারের বনে গাছ কাটা নিষিদ্ধ কেন? কারণ সেখানে মাজার আছে। নিজের দেখা বনখণ্ড। সামাজিক বনসৃজন কাকে বলে? নির্দিষ্ট বনসীমার বাইরে পতিত বা অব্যবহৃত জমিতে গাছ লাগানোর মাধ্যমে বনভূমি সৃষ্টির যে উদ্যোগ নেওয়া হয় তাকে সামাজিক বনসৃজন বলে। সামাজিক বনসৃজন লাগানো হয় এমন কয়েকটি গাছের নাম লেখো। শাল, সেগুন, মেহগনি, ইউক্যালিপটাস, দেবদারু প্রভৃতি। সামাজিক বনসৃজন কোন কোন জমি ব্যবহার করা হয়? রাস্তা ও রেল লাইনের পাশের ফাঁকা জমি, পুকুর ও নদীর পাশের জমি, বিদ্যালয়, খেলার মাঠ বা কারখানা সংলগ্ন জমি ব্যবহার করা হয়। তারপর বন্য সুরক্ষা। বনে থাকে বাঘ কথাটি কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। বর্তমানে দেশে বাঘের সংখ্যা কত? 2000-এর কম। বনে কোন বাঘের সংখ্যা সবচেয়ে বেশি? ডোরাকাটা বাঘের সংখ্যা। মানুষ বাঘ মারত কেন, অথবা বাঘের সংখ্যা কমে যাওয়ার কারণ কি? বাঘের আক্রমণে থেকে নিজেকে এবং অন্যান্যদের বাঁচাতে মানুষ বাঘ মারত। তবে বন্দুক দিয়ে বাঘ মেরে সেই সব ঘরে টাঙিয়ে রাখতো নিজেদের বীরত্ব দেখানোর জন্য। অনেকে আবার বাঘের চামড়া দেওয়ালে টাঙানোর জন্য বাঘ মারত। তারপরে হচ্ছে তোমার এছাড়া বর্তমানে বনভূমি ধ্বংসের ফলে বর্তমান বাসস্থান এবং খাদ্যের অভাবেও বাঘের সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে। বাঘ বিলুপ্তির ফলে পরিবেশ কি ক্ষতি হবে? হ্যাঁ, বাঘ বনের তৃণভোজী প্রাণীদের খাদ্য হিসেবে গ্রহণ করে। বাঘ বিলুপ্তি হলে তৃণভোজী প্রাণীর সংখ্যা বাড়বে, যার ফলে বনের গাছপালা কমতে থাকবে, ফলে বনের বাস্তুতন্ত্র ভেঙে পড়বে। এছাড়া বনে বাঘের অস্তিত্ব আছে বলেই মানুষ নির্বিচারে গাছপালা কাটতে বাধা পায়। দুটি অবলুপ্ত পাখির নাম বলো। ডোডো পাখি, হুইয়া পাখি। পালকের জন্য মানুষ কোন পাখিকে মেরে ধ্বংস করে? হুইয়া পাখিকে। মানুষ গন্ডারের মারে কেন? গন্ডারের খড়গের জন্য মানুষ গন্ডার মারে। মানুষ হাতি মারে কেন? হাতির মূল্যবান দুটো দাঁতের জন্য মানুষ হাতি মারে। বন্য প্রাণী সপ্তাহ কোন সময়ে পালিত হয়? প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সপ্তাহে বন্যপ্রাণী সপ্তাহ পালিত হয়। কোন সময়ে অরণ্য সপ্তাহ পালন করা হয়? অরণ্য সপ্তাহ সাধারণত 14 থেকে 20 জুলাই পালন করা হয়। এই সময় বৃক্ষরোপণ, বন সংরক্ষণ এবং পরিবেশ সুরক্ষার গুরুত্ব তুলে ধরা। বন্যপ্রাণীদের অবলুপ্তির কারণ কি? বনভূমির আয়তনের হ্রাস, জনসংখ্যার অত্যাধিক বৃদ্ধির ফলে বনভূমি ক্রমশ হ্রাস পেয়ে যাচ্ছে। এর ফলে বন্যপ্রাণীরা তাদের প্রাকৃতিক বাসস্থান হারিয়ে ফেলছে। খাদ্যের অভাব। বনভূমির পরিমাণ ক্রমশ কমে যাওয়ার ফলে বন্যপ্রাণীদের পর্যাপ্ত খাদ্যের অভাব ঘটেছে। চোরা শিকারী এরা অনেক বনভূমিতে অবৈধভাবে বন্যপ্রাণী শিকারের ফলে এদের সংখ্যা কমে যাচ্ছে। বন্য প্রাণীদের কীভাবে রক্ষা করা যায়? বাঘ সহ অন্যান্য বন্য প্রাণীদের জন্য বাসভূমি সুনিশ্চিত করতে বিভিন্ন অভয়ারণ্য, সংরক্ষিত অরণ্য, জাতীয় উদ্যান, পাখিরালয় প্রভৃতি গড়ে তুলতে হবে। চোরা শিকার বন্ধ করে কঠোর আইন প্রণয়ন করতে হবে। লুপ্তপ্রায় প্রাণীদের চিহ্নিত করে তাদের সংরক্ষণ করতে হবে। পরিবেশ, খনিজ, আর একটা টপিকস হচ্ছে কি পরিবেশ, খনিজ ও শক্তি সম্পদ তা সে যতই কালো হোক। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কোনটি? কয়লা। পশ্চিমবঙ্গের দুটি কয়লা খনি অঞ্চলের নাম বর্ধমানের রানীগঞ্জ ও আসানসোল। আসানসোলে সমুদ্র
সমুদ্রপৃষ্ঠ থেকে কত উঁচুতে? প্রায় 100 মিটার উঁচুতে। কয়লা খনির মধ্যে আলোর জ্যোতি কম হয় কেন? কালো রং আলো শোষণ করে নেয়। কয়লা খনির মধ্যে মেঝ দেয়াল ছাদ সব দিকেই থাকে কালো কয়লা, তাই খনির মধ্যে ইলেকট্রিক আলো কয়লার কালো রং দ্বারা শোষিত হয়, ফলে আলোর জ্যোতি কম হয়। কেমন করে হলো কালো? আসানসোল রানীগঞ্জ কয়লা খনি অঞ্চলে আয়তন কত? আসলে আর একটা টপিক্স, প্রায় 1500 বর্গ কিলোমিটার। জ্বলন্ত কাঠ জল দিয়ে নেভালে কি তৈরি হয়? কাঠ কয়লা বা পুল। কাঠ কয়লার দিয়ে কি বানানো যায়? তুবড়ি। পুড়ে পুড়ে তাপ দিল রইল বা পরে ছাই। কালো হিরে কাকে বলা হয়? কয়লাকে। কয়লার বেশিরভাগ অংশ জুড়ে কি আছে? কার্বন আছে। কোন ধরনের কয়লা পোড়ালে ছাই বেশি হয়? যে সকল কয়লায় কার্বনের পরিমাণ কম সেই সকল কয়লা পোড়ালে ছাই বেশি হয়। কয়লার কার্বনের পরিমাণ কম বেশি হয় কেন? হ্যাঁ, যে সকল কয়লা মাটির অনেক গভীরে অধিক চাপ ও তাপে বেশি সময় ধরে সৃষ্টি হয় সেই সব কয়লার কার্বনের পরিমাণ বেশি থাকে, কিন্তু যে সকল কয়লা মাটির কম গভীরে কম চাপ ও তাপে কম সময় ধরে সৃষ্টি হয় সেই প্রকার কয়লায় কার্বনের পরিমাণ কম থাকে। কয়লা পুড়লে কী সৃষ্টি হয়? কয়লা পুড়লে প্রচণ্ড তাপের সৃষ্টি হয় এবং পোড়ানোর সময় সামান্য ধোঁয়া ও ছাই উৎপন্ন হয়। কয়লা বা পেট্রোলিয়াম কীভাবে সৃষ্টি হয়? কোনো স্থানে ভূমিকম্পের ফলে সেখানকার উদ্ভিদ প্রাণীর দেহাবশেষ মাটির তলায় চাপা পড়ে যায়। হাজার হাজার বছর ধরে মাটির তলার চাপ ও তাপ এগুলি পরিবর্তিত হতে থাকে। অবশেষে উদ্ভিদ ও প্রাণীর দেহের কার্বন অংশগুলো জমাট বেঁধে কয়লায় পরিণত হবে এবং পচে যাওয়া অংশ তরল হয়ে পেট্রোলে পরিণত হয়। কালো ধোঁয়া দূষণ। কয়লার ধোঁয়া থাকা 4টি গ্যাসের নাম লেখো। সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড। কয়লার ধোঁয়ায় থাকা সবচেয়ে বিপজ্জনক গ্যাস কোনটি? কার্বন মনোঅক্সাইড। কয়লা ধোঁয়াতে শরীরের কোন অঙ্গ বেশি ক্ষতিগ্রস্ত হয়? চোখ। তারপর কয়লার ধোঁয়া থেকে কিভাবে অ্যাসিড বৃষ্টি সৃষ্টি হয়? কয়লার ধোঁয়া থেকে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড প্রভৃতি বিষাক্ত গ্যাস। এই গ্যাসগুলোতে বাতাসে জলীয় বাষ্পের সঙ্গে বৃষ্টির জলের সঙ্গে মিশে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড প্রভৃতি সৃষ্টি করে। এইসব অ্যাসিড আবার বৃষ্টির জলের সঙ্গে মিশে ভূপৃষ্ঠে ঝরে পড়ে এবং একে অ্যাসিড বৃষ্টি বলে। অ্যাসিড বৃষ্টির প্রভাব লেখো। চুনাপাথর বা মার্বেল দিয়ে তৈরি সৌধ ক্ষয় হয় এবং এদের উজ্জ্বলতা কমে যায়। মানুষের ত্বকের রোগ দেখা দেয়। এছাড়া স্টোন ক্যান্সার হতে পারে। গাছের পাতা কালো হয়ে যায়। মাটির উর্বরতা হ্রাস পায়। ধস না নামে যেন। খনি অঞ্চলে প্রায় কি দুর্যোগ দেখা যায়? ধস। কয়লা তোলার পর খনি ফাঁকা জায়গাগুলি কি দিয়ে ভরাট দিতে হয়? বালি দিয়ে। খনি অঞ্চলে ধস নামার কারণ কি? খনি থেকে অধিক পরিমাণ খনিজ সম্পদ তোলা হলে নিচের ফাঁকা হয়ে যায়, ফলে উপরের মাটি কোনো প্রকার অবলম্বন না পেয়ে ধস পড়ে। খনি অঞ্চলের গাছ লাগানো উচিত কেন? খনি অঞ্চলে গাছ লাগানো উচিত যাতে গাছের শিকড়গুলো মাটির নিচে জলের মতো ছড়িয়ে পড়ে এবং মাটিকে শক্তভাবে ধরে রেখে ভূমিধস আটকায়। কয়লা খনি অঞ্চলে ধসের মোকাবেলা কীভাবে সম্ভব? কয়লা খনি অঞ্চলে থাকা গর্তগুলো কে ফেলে না রেখে সেগুলো বালি বা মাটি দিয়ে ভরাট দিতে হবে। কয়লা খনি সংলগ্ন প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। কয়লা খনি থেকে অধিক পরিমাণে কয়লা না তুলে একটি নির্দিষ্ট মাত্রায় তুলতে হবে। কম গরম আগুন, বেশি গরম আগুন। গুল কিভাবে তৈরি করা হয়? কয়লার গুঁড়োর সঙ্গে মাটি মিশিয়ে। কী প্রকার কয়লার আগুন গরম বেশি? যে কয়লার কার্বনের পরিমাণ বেশি থাকে সেই প্রকার কয়লায় আগুনের পরিমাণ বেশি, গরম বেশি। বেশি গরম আগুনে একটি ব্যবহার লেখো। লৌহ ইস্পাত কারখানায় লোহা গলাতে বেশি গরম আগুন লাগে। কম গরম আগুনের একটি ব্যবহার লেখো। রান্না করা। পেট্রোলিয়ামের বাংলা অর্থ কী? খনিজ তেল। পেট্রোলিয়াম কেমন দেখতে? থকথকে কাদার মতো। পেট্রোলিয়ামের 4টি উপজাত দ্রব্যের নাম লেখো। পেট্রোল, ডিজেল, কেরোসিন, ভেসলিন। কয়লার 4টি উপজাত দ্রব্যের নাম লেখো। আলকাত্রা, ন্যাপথলিন, স্যাক্রিন, পিস। তারপর কয়লার কয়েকটি ব্যবহার লেখো। কয়লা রান্নার কাজে ব্যবহার করা হয়। লৌহ ইস্পাত শিল্পে লোহা গলাতে। কয়লা কাজে লাগে। তাপবিদ্যুৎ তৈরিতে কয়লার ব্যবহার সর্বাধিক। দুটি জ্বালানি খনিজের নাম লেখো। কয়লা ও খনিজ তেল। নানাভাবে বিদ্যুৎ। সাদা কয়লা কাকে বলে? জলবিদ্যুৎকে। বিদ্যুৎ কেন্দ্রের মস্ত পাখার মতো দেখতে যন্ত্রটির নাম কি? টারবাইন। জলবিদ্যুৎ কিভাবে তৈরি হয়? পাহাড়ি নদীর জলের স্রোত তীব্র হয়, সেই স্রোতের মুখে বিদ্যুৎ কেন্দ্র বড় পাখা বা টারবাইন ঘোরানো হয়, এর ফলে জলবিদ্যুৎ উৎপন্ন হয়। কোন নদীর জলকে কাজে লাগিয়ে ভুটানের ঝালং জলবিদ্যুৎ কেন্দ্র উৎপাদিত হয়েছে? জলঢাকা নদীর জলকে কাজে। জেনারেটর কিসের সাহায্যে চলে? ডিজেলের শক্তিতে চলে। ডায়নামা এবং জেনারেটরের মধ্যে পার্থক্যকে? ডায়নামা চালু করতে বেশি পরিশ্রম হয় এবং ডায়নামাতে ছোট একটি ভাল্ব থাকে, কিন্তু জেনারেটরে বিদ্যুৎ তৈরি শক্তিতে চলে আসে এবং অনেক আলো জ্বলে। তারপর জল স্রোত ও সূর্যের তাপ। পৃথিবীতে সকল শক্তির উৎস কি? সূর্য। তারপরে সূর্যের আলোর সাহায্যে কিভাবে বিদ্যুৎ তৈরি করা যায়? সূর্যের আলোর সোলার প্যানেল ফেলে বিদ্যুৎ উৎপন্ন করা যায়। সৌরবিদ্যুৎ কাকে বলে? সোলার প্যানেলের মাধ্যমে সূর্যরশ্মিকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ উৎপন্ন করা হয় তাকে সৌরবিদ্যুৎ বলে। হ্যাঁ, সৌরবিদ্যুৎ কী কাজে ব্যবহার করে? সোলার লাইট জ্বলতে সাহায্য করে। সোলার কুকারের সাহায্যে রান্না করা যায়। তারপর শীতের সময় ঘর গরম রাখতে সৌর হিটার ব্যবহার করা হয়। এছাড়া জল গরম করতে, শস্য শুকোতে
সৌরবিদ্যুৎ তৈরি করা হয়। জলচক্র কাকে বলে? সূর্যের তাপে বিভিন্ন জলাশয় থেকে জল ক্রমাগত বাষ্পীভূত উপরে উঠে মেঘরূপে ভেসে বেড়ায়। এরপর মেঘের মধ্যে ভাসমান জলকণাসমূহ ঘনীভূত হয়ে বৃষ্টি বা তুষাররূপে পৃথিবীতে নেমে আসে। শেষে ওই বৃষ্টি বা তুষার গলা জলের বেশিরভাগ অংশ পুনরায় সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায়। এইভাবে জল কখনো বাষ্প, কখনো মেঘ, আবার কখনো তুষাররূপে পৃথিবীতে আবর্তিত হয়ে যে চক্র সৃষ্টি করে তাকে জলচক্র বলে। প্রচলিত শক্তি, অপ্রচলিত শক্তি, সর্বশেষ যে টপিক্স ধরে ধরে যে প্রশ্ন এবং তার উত্তর কিন্তু আমি দিয়ে দিলাম আজকে। আর পরবর্তীতে আর একটা ভিডিও যখন দেব তখন দেখা গেছে তোমার এই সামগ্রিক প্রশ্ন কিভাবে হতে পারে সেটা, অর্থাৎ দুটো ভিডিওর মাধ্যমে এই চ্যাপ্টারের প্রশ্নগুলি কমপ্লিট করে তোমাদের। প্রচলিত শক্তি কাকে বলে? উদাহরণ দাও। শক্তি উৎপাদনের যে সকল উৎসগুলো মানুষ বহুকাল ধরে ব্যবহার করে আসছে এবং বর্তমানেও যেগুলির ব্যবহার খুব বেশি সেগুলিকে প্রচলিত শক্তি বলে, যেমন কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস। প্রচলিত শক্তির দুটি সুবিধা লেখো। প্রচলিত শক্তি উৎপাদন ক্ষমতা অনেক বেশি, প্রচলিত শক্তি উৎপাদনের প্রাথমিক ব্যয় কম। এরপর আমরা 47 নম্বর প্রশ্ন। প্রচলিত শক্তির দুটো অসুবিধা হলো প্রচলিত শক্তি ব্যবহারে পরিবেশ দূষণ ঘটে, প্রাথমিক ব্যয় কম হলেও প্রচলিত শক্তির উৎপাদন ব্যয় অনেক বেশি। প্রচলিত শক্তির সঞ্চয় যেহেতু সীমিত তাই ক্রমাগত ব্যবহারের মাধ্যমে একদিন ফুরিয়ে যাবে। প্রচলিত শক্তি কাকে বলে? উদাহরণ দাও। শক্তি উৎপাদনে যে সকল উৎসগুলো বহুকাল ধরে প্রচলিত নয় এবং বর্তমানেও অল্প পরিমাণে ব্যবহার করা হয় সেগুলিকে অপ্রচলিত শক্তি বলে, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি প্রভৃতি। অপ্রচলিত শক্তি দুটি সুবিধা লেখো। এই প্রকার শক্তি ব্যবহারে পরিবেশ দূষণ হয় না। এই প্রকার শক্তি উৎস পৃথিবীর প্রায় সর্বত্রই দেখা যায়। এই শক্তির ভাণ্ডার অফুরন্ত। অপরিচিত শক্তির দুটি অসুবিধা লেখো। অপরিচিত শক্তি উৎপাদনের জন্য উন্নত প্রযুক্তির প্রয়োজন। এই শক্তির উৎপাদন ক্ষমতা অনেক কম। এই শক্তি উৎপাদনের পরিমাণ ব্যয় অনেক বেশি। সোলার লাইট কি? সৌরশক্তি থেকে তৈরি বিদ্যুৎ দিয়ে যে লাইট জ্বালানো হয় তাকে সোলার লাইট বলে। সোলার কুকার কি? যে যন্ত্রের সাহায্যে সৌর তাপ ধরে রেখে তার তৈরি তীব্রতা বাড়িয়ে রান্না করা হয় তাকে সোলার কুকার বলে। জৈব গ্যাস কি? উদ্ভিদ ও প্রাণীর পচা বর্জ্য থেকে যে গ্যাস উৎপাদন করা হয় তাকে জৈব গ্যাস বলে। সঠিক উত্তরটি নির্বাচন করুন। যাই হোক, এই হচ্ছে টপিকস ধরে ধরে যে প্রশ্ন আমি সেইগুলি দেখালাম। পরবর্তীতে ভিন্ন কোনো একটা ভিডিওতে তোমাদের সামগ্রিক এমসিকিউ, সত্য মিথ্যা, কিন্তু এই প্রশ্নগুলি যদি পড়ো এই প্রশ্নের মধ্যে তোমার এমসিকিউ আছে, শর্ট প্রশ্ন আছে, ঠিক ভুল আছে, সমস্ত প্রশ্নের উত্তর আছে। পরিশেষে বলবো, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার এই ভিডিওগুলি দেখছো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো। আর তুমি যদি একটুও এই ভিডিও দ্বারা উপকৃত হও তাহলে তুমি অবশ্যই তোমার যে প্রিয় বন্ধু বান্ধব আছে তাদের সাথেও এই ভিডিও নিয়ে তুমি শেয়ার করবে। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।